তুই দাঁড়া, আমি নিয়ে আসছি। বলে রিহা ওর রুমে চলে গেল। সানি, তুই সায়েন্স নিয়ে পড়ছিস? ছোট থেকেই ইচ্ছা ছিল ডাক্তার হব, কিন্তু যখন আপনারা কলেজ থেকে বের করে দিলেন তখন খুব কষ্ট হচ্ছিল। কলেজ থেকে চলে যাচ্ছি তার জন্য না, আমার স্বপ্নটা ভেঙে যাচ্ছিল তাই। কিন্তু এখন নিজের প্রতি একটা জেদ কাজ করে, মনে হয় আমি পারব। আমার বাবারও ইচ্ছা ছিল আমায় ডাক্তার বানাবে, কিন্তু আমার ভাগ্যে তা নাই রে। দুঃখ করে লাভ নেই, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এরই মধ্যে রিহা নোট নিয়ে হাজির। এই নে তোর নোট। ধন্যবাদ। শাকিল ভাই চলেন। রিয়ার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসায়। শাকিল চলে গেল কলেজের দিকে। ওরা বাদ দিয়ে কই গেছিলি? বহুত দিন হইল বাইরে যাই না, তাই আজ একটু ঘুরতে গেছিলাম। হাত মুখ ধুইয়া খাইয়া নে। আমি ফ্রেশ হয়ে খেয়ে পড়তে বসলাম। কয়েকদিন পর আমি কলেজের দিকে যাচ্ছি, হঠাৎ দেখি লিমা তার বান্ধবীদের সাথে দাঁড়িয়ে কথা বলছে। আমি কাছে গিয়ে ডাক দিলাম, লিমা ছোট বোন কেমন আছি? তুই আমায় বোন বললি কেন? তুই কোন অধিকারে বোন বলিস আমায়? আরে বোন, তুই তো আমার আপন মামাতো বোন। মামা তো বোন, আপন বোন তো না। বোন বলতে আসিস না। তোর চেহারা দেখলেই আমার বমি আসে। কি ড্রেস আপ, সারাদিন টয়লেটে বসে থাকিস না কি রে? কিছু না বলে চলে আসলাম। কি রে চলে যাচ্ছিস কেন? বোনের জবাব নিয়ে যা। পাইছি সারা জীবন মনে থাকবে। কলেজে কিছুক্ষণ ঘোরাফেরা করে চলে এলাম। দেখতে দেখতে পার হয়ে গেল অনেক দিন। আমাদের পরীক্ষাও শেষ হলো। পরীক্ষা শেষ করে আবার যোগ দিলাম কাজে। চাচা চলে গেলাম, সকালে খাইয়ে আসি নাই। আচ্ছা, যাওয়ার সময় মায়ের জন্য ওষুধ নিয়ে যাস। সকালে রান্না হয়নি, আম্মা অসুস্থ, তাই টাকা নিয়ে এখন যাচ্ছি ওষুধ কিনতে। হঠাৎ একটা গাড়ি এসে থামলো আমার সামনে। আরে এটা তো রিহা আপুতের গাড়ি। কিছুক্ষণ পর রিহা আপু গাড়ি থেকে নামলো। তোর গাড়ি। কিছুক্ষণ পর রিহা আপু গাড়ি থেকে নামলো। আরে রিহা আপু, আপনি এইখানে? এদিক দিয়েই যাচ্ছিলাম, তোকে দেখে দাঁড়ালাম। কই যা? একটু ফার্মেসিতে যাবো, মায়ের অসুখ, ওষুধ কিনতে যাবো। আচ্ছা চল, তোকে নামিয়ে দিই। আফা, আমার গাড়িতে চড়ার যোগ্যতা নাই, হাইটা যাইতেই আমার ভালো লাগে। আপনি যান। উঠতে বলেছি ওঠ, আমি যা বলি তাই কর। কথা না বাড়িয়ে উঠে পড়। কিছু না বলে উঠে পড়লাম। আন্টি কবে থেকে অসুস্থ? থাইকা আপা থামাইয়া দেন, আয়সা পড়ছি। আচ্ছা, আমাকে নিয়ে যাবি তোর বাসায়? রিহা আপুর কথা শুনে অবাক হয়ে গেলাম। উনি আমাদের বাসায় গিয়ে কি করবেন? কি রে কথা বল, নিয়ে যাবি আমায়? আফা, আপনি গিয়ে কি করবেন? আপনারে বইতে দেওয়ার ক্ষমতাও আমার নাই। নিয়ে যাবে কিনা সেটা বল। আপনার গাড়ি আমার বস্তিতে যাইব না, হাইটা যাইতে হইব। পারবেন যাইতে? পারবো। আমার সাথে সাথে রিহা আপু নেমে ড্রাইভারকে বিদায় করে দিয়ে আমার সাথে হেঁটে ফার্মেসিতে আসলেন। ফার্মেসি থেকে ওষুধ নিয়ে বাসায় আসলাম। রিহা আপু এই সবে ভালোভাবে হাঁটতেই পারছে না। রিহা আপুকে এনে আমার নিজেরই কেমন যেন লাগছে। কিছুক্ষণ পর বাসায় পৌঁছে গেলাম। রিহা আপু এটাই আমাদের ঘর, কিন্তু আপু কইছে আপনারে বইতে দেই। আগে তো ভেতরে নিয়ে চ, তারপর না হয় বসতে দিবি। আসেন ভিতরে। আম্মা দেহ কে আইছে। আম্মা শোয়া থেকে উঠে বললেন, আমার কলেজের স্যারের মেয়ে রিহা। আচ্ছা, এই গরিবের বাড়িতে আইসো মা, তোকে বসো, আমি তোমার জন্য কিছু পড়ি। না আন্টি, কিছু করতে হবে না, আপনি শুয়ে থাকেন। সানি বলল আপনি অসুস্থ, তাই আসলাম দেখতে। আরেকদিন এসে পেট ভরে খাবো, আজকে আসি। আসি মানে? এই তো আসলা, অপনি চলে যাইবা? অনেকক্ষণ হলো বের হয়েছি, আব্বু খুঁজবে আবার। আচ্ছা, আবার আইসো তাহলে। সাদি পিওরে আগাই দে। আচ্ছা চলো। রিহাকে নিয়ে বেরিয়ে পড়ল। সানি, তোর আব্বু কবে মারা গেছে? আইজ 7 বছর, যখন আমি খুব ছোট। তাহলে সংসার কি হবে চলে তোদের? আগে মা অন্যের বাড়িতে কাজ করত, কিন্তু এখন তো আর করতে পারে না, তাই আমি গ্যারেজে কাজ করে যা পাই তাই দিয়ে চলে কোনোভাবে। রিহা আপুকে একটা রিক্সা ডেকে তুলে দিলাম। ভাড়াটা অবশ্য রিহা আপুই দিবে। আমিও বাসায় এসে পড়তে বসলাম। আস্তে আস্তে আমাদের পরীক্ষার দিন এগিয়ে আসতে লাগলো। এখন অর্ধেক বেলা কাজ করি, বাকি সময় পড়ি। কিছুদিন পরের ঘটনা। আজ তোর মামার বাসায় যাইস তো? আমার বাসায় যাইয়া কি করবো? এমনি কত তোর খোঁজ খবর পাই না। আচ্ছা, মেকারে যামু। এখন কামে গেলাম বলেই কাজে চলে এলাম। চাচা কি খবর? কাজ কাম ভালোই তো চলতেছে। চালাইলেই চলে। তোর পরীক্ষা কবে? এই তো আর 15 দিন আছে। তাহলে তোর আর কাজে আসতে হবে না, তুই এখন মনোযোগ দিয়ে পড়বি। চাচা কামে না এলে খাবো কি? প্লাস আমি দেব। তোর বাপে আমার খুব ভালো বন্ধু আছেন। তোর বাপের জন্যই আমি আজ এত টাকা পয়সা পাইছি। আর তাছাড়া আমি তোর বেতনের টাকা থেকে প্রত্যেকটির 500 টাকা করে জমা রাখতাম। এই টাকা দিয়ে তোর 3 থেকে 4 মাস পার হয়ে যাব। তুমি আমার একটা বড় উপকার করলে। ভালো করে করবি, তোর ডাক্তার হইতে হইব।
চাচা ডাক্তার হইব কেমনে? এত টাকা পয়সা কই পামো? আমি দিব টাকা। এসএসসি পয়েন্ট কত? চাচা তেমন একটা ভালো না, পাওয়া যাচ্ছে কিন্তু টানাটো না। চলবো, এইবারে যেন আরও ভালো থাকে। ওখান যা, বাসায় গিয়ে পড়তে বস। আম্মাই কইছে মামার বাড়িতে যাইতে। আচ্ছা, যা তাইলি। চাচার কাছ থেকে বিদায় নিয়ে মামার বাসায় এলাম। আরে আজকে তো হৃদয় ভাইয়ার জন্মদিন, তাই মনে হয় মা যাবার কইছে। মামার বাসা তো খুব সুন্দর করে সাজানো হয়েছে, সবাই কত সুন্দর করে সাজছে, কিন্তু পরক্ষণেই আমার মনটা খারাপ হয়ে গেল। আমি ভিতরে গেলে তাদের মজাটাই চলে যাবে, তাই আর ভিতরে গেলাম না। নিচ থেকে দেখলাম মামা দাঁড়িয়ে আছে। মামাকে দেখে চলে আসলাম। কি দরকার তাদের আনন্দে ব্যাঘাত ঘটানো? বাসায় এসে দেখি মা রান্না করছে। তোমার শরীর খারাপ, আবার রাখতে গেছো কেন? না রাখলে খাবি কি? তোর মামার বাড়িতে গেছিলি? মামার বাড়ি থাইকে খাইয়া আইছি, এখন আর খাবার পাবো না। তোর মামারা ভালোই আছে। সবাই আইসা তুমি খাইয়া নিও, আমি গিয়া পড়ি। পরদিন দুপুরবেলা বসে বসে পড়ছি, হঠাৎ দেখি রিহা আপু আর শাকিল। আরে রিহা আপু, শাকিল, আপনারা কি করিস? কিন্তু এখানে হঠাৎ? শোন, আজ আমার জন্মদিন, বিকালে তুই আর আন্টি চলে আসবি। জন্মদিনে আমি যাইয়া কি করব? কিছুই করতে হবে না, যেতে বলছি যাবি। না থাক, তোর বিশ্বাস নাই, তুই এখনই চল। আপনার জন্মদিনে অনেক বড় বড় লোক আসবে, আমি গেলে আরো আপনাদের মজাটাই নষ্ট হব। তোর এত কিছু ভাবতে হবে না, তুই এখনই চল, আমার সাথে যাবি। রিহা আপু আমাকে নিয়ে আসলেন। এসে দেখি ওয়াও, একদম ঝাক্কাস করে বাড়ি সাজিয়েছে। রিহা আপু আমাকে হঠাৎ আমন্ত্রণ করার কারণ? তোর জন্যই আজ আমি মানুষকে বুঝতে শিখেছি। সবসময় বড়রা শিক্ষা দেয় না, ছোটরাও শিক্ষকের ভূমিকা পালন করে থাকে মাঝে মাঝে। আমি রিহার কথা কিছুই বুঝলাম না। হাঁ করে না থেকে ভেতরে চল। ভিতরে এসে দেখি আন্টি স্যার সবাই বসে আছে। শাকিল শোন, সানি আর তুই ছাদে যা, আমি আসছি। রিহা আপু আসার সময় রসায়ন বইটা আইনেন। বই দিয়া কি করবি? কিছু পড়া বাকি আছে, সেগুলো শেষ করতে পারি নাই। লাগবে না, আজ আর কোনো পড়া না, একটু পর আমার ফ্রেন্ডরা আসবে, তুই উপরে যা, আমি আসছি। পর আমি আর শাকিল ছাদে আসলাম। শাকিল, আপনার মন খারাপ মনে হচ্ছে? রিয়ার সাথে কয়েকদিন আগে রাগারাগি হয়েছে, এখন আবার ফোন ধরছে না। আরে, আমাদের ক্লাসমেট, তুই চিনিস না? আমি তো মাত্র কয়েকদিন ক্লাস করছি, চিনব কিভাবে? আচ্ছা, একটু পর আসবে, দেখিয়ে দেব। তুই কি কখনো কাউকে ভালোবেসেছিস? শাকিলের কথায় আমি হেসে দিলাম। হাসছিস কেন? হাসার মতো কথা বললে তো হাসবই। আচ্ছা আপনি বলো, আমার মতো কালো খ্যাত আর গরিব ছেলের সাথে কে প্রেম করবে, যেখানে আমার বন্ধুই দেখতে পারে না? এটা হাসার কথা হলো? হাসার মানে? আমার প্রেম করা পারডের গলায় মুক্তর মালার মতো আর কোনো মেয়ে বা কোনো খেতে মুক্তা ছড়াবে? শোন, গোবরেও কিন্তু পদ্মফুল ফোটে। কিন্তু যে গোবর শুকিয়ে যায় তার কোনো কাজে আসে না। বুঝছি, জ্ঞানী লোকের সাথে তর্ক করে লাভ নাই। কিছুক্ষণ পর রিহা আসলো। একটা সাদা জামায় একদম সাদা পরি, আমি দেখে চোখ ফেরাতে পারছি না। শাকিল নিচে যা, ইয়া, রহিন, জিমিন সবাই আসছে। ইয়ার কথা শুনে শাকিল চলে গেল। কখন যে সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারিনি। সানি, আজকের আকাশটা অনেক সুন্দর লাগছে। আমি একখানে রিহাপুর দিকে চেয়ে আছি। কি রে, এমন করে তাকিয়ে আছিস কেন? আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে, কথাটা হঠাৎই মুখ ফসকে বেরিয়ে পড়ল। আমি লজ্জায় মুখ ঘুরিয়ে ফেললাম। রিহা আপু হেসে বলল, এতে লজ্জার কি আছে, তোরে আকাশ দেখতে বলছি, আর আমার প্রশংসা করার জন্য ধন্যবাদ। আকাশ দেখে কি লাভ বলো, যদি পাশে তাকে পড়ি। তোমার রূপে মুগ্ধ আমি। এখন কি করি? আকাশটাকে খুব মলিন লাগে তোমার রূপের কাছে, তাকে কি আর মনে ধরে যদি পড়ি থাকে পাশে? জ্যোৎস্নার আলো হার মেরেছে, চাঁদ লোকাই মেঘে, আমিও আজ হারিয়ে গিয়েছি তোমায় দেখে দেখে। ওয়াও, তুই তো সেই রোমান্টিক রে সানি, কবিতাটা অনেক সুন্দর হয়েছে। তুই কি কবিতা লিখিস? আরে না, কিভাবে যেন আজ মুখ থেকে বেরিয়ে পড়ল। আজ আকাশটা সত্যি সুন্দর। জ্যোৎস্না রাত, হালকা সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে, মেঘের সাথে চাঁদের লুকোচুরি খেলা খুব সুন্দর লাগছে। এমন সময় রিহার ফ্রেন্ডরা আসলো, সাথে শাকিল। তুই এখনো দাঁড়িয়ে আছিস, কেক কাটবি কখন? তোরা যা, আমি আসছি। আমি শাকিলকে বললাম হিয়াকে যেন থাকতে বলে। শাকিল, রিহা, হিয়া আর আমি ছাড়া সবাই চলে গেল। ইয়া, এই হলো সানি, আমাদের সাথে আগে। করাতে হবে না, আমি চিনতে পেরেছি। ও শাকিল, আপনারা যান, আমরা আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসিস, এমনিতেই কিন্তু লেট হয়ে গেছে। রিহা আর শাকিল চলে গেল। হিয়া আপু, আপনার মন খারাপ? না, কেন? আপনি তো শাকিল ভাইয়ের সাথে রিলেশনে আছেন, তো ভালোবাসার মাঝে রাগ অভিমান থাকবেই। আপনার শরীরের কোনো অংশ কেটে গেলে যেমন তা কেটে ফেলে না দিয়ে
ভালো করার জন্য ওষুধ খান, তেমনি ভালোবাসায় রাগারাগি হলে তা ভেঙে না ফেলে রাগ কমা পর্যন্ত অপেক্ষা করুন। রাগের মাথায় মানুষ অনেক ভুল কাজ করে, যার জন্য পরে তাকে পস্তাতে হয়। আমাদের ছায়ার কথাই ধরুন, আমরা যত অভিমান রাগ করি না কেন, সে সবসময় আমাদের পাশেই থাকে। সানি ভাইয়া, আধারে তো নিজের ছায়াও ছেড়ে চলে যায়। না আপু, এটা ভুল। আধারে ছায়া শুধুমাত্র অদৃশ্য হয়ে যায়, কিছুর আলো পড়লে আবার সে ফিরে আসে। কিছুর আলো পড়তে তবুও একা আসে না। আপনিও সে আলোটার অপেক্ষাই করুন। তাছাড়া শাকিল ভাই অনেক ভালো ছেলে। হিয়া চুপ করে দাঁড়িয়ে আছে। চলো নিচে যাই। নিচে নেমে হিয়া চলে গেল কেকের দিকে। সবাই দাঁড়িয়ে আছে কেক কাটার জন্য। হঠাৎ চেয়ে দেখি মামা, মামি, হৃদয় ভাইয়া ও লিমা ওরা এখানে। আমি এক কোণে দাঁড়িয়ে রইলাম। এই ড্রেসে সবার সামনে যাওয়া ঠিক হবে না, আর পার্টিটাও নষ্ট হয়ে যেতে পারে। হঠাৎ দেখি রিয়া আপু আমার দিকে আসছে। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ওইদিকে চল, কেক কাটবো। রিহা আপু ওনারাকে, আমি গিয়ে কি করব? ওখানে অনেক লোক, আপনি গিয়ে কেক কাটুন, আমি এখানে আছি। তুই না গেলে আমি কেক কাটবো না। কি আর করা, অজ্ঞতা যেতেই হতো। কিন্তু দাঁড়ালাম সবার পিছনে। কেক কাটা শেষ হলে সবাই কেক নিয়ে খাওয়া শুরু করলো। আমি সেখান থেকে আবার ছাদে চলে যেতে লাগলাম। হঠাৎ কারোর সাথে ধাক্কা, চেয়ে দেখি আমার মামাতো ভাই। তুই এখানে কি করিস রে ফকিরের বাচ্চা? ও কেক খেতে আসিস? 8 মাস না আবার কেক খাবি? তোকে ঢুকতে দিল কেন? না ভাইয়া, এমনি আসছি। তুই আমার ভাই কিসের রে? তোর মতো ফকিরের বোন আমার ভাই হতে পারে না। আমি আর কিছু না বলে ছাদে চলে এলাম। আকাশটা আজকে খুব সুন্দর। আমার কথা মনে হওয়ায় কাউকে কিছু না বলে বাসায় চলে এলাম। কি রে, খাইয়া আসোস? তুমি খাইছো? এখন কি পড়তে বস। আমি পড়তে বসলাম, কিন্তু খালি পেটে কি আর পড়া মাথায় ঢোকে? পানি খেয়ে আপাতত পেটটাকে শান্ত করে আবার পড়ায় লেগে পড়লাম। কিছুক্ষণ পরে শুয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি রিহা আমার সাথে গল্প করছে। আমি কি স্বপ্ন দেখছি? রিহা আপু এত সকালে? রিহা আপু আমাকে দেখে বললে, রেডি হয়ে বাইরে আয়। রিহা বাইরে চলে গেল। আমি হাত মুখ ধুয়ে বাইরে এলাম। রিহা আমার হাত ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে এলো। হাতটা ছেড়ে দিয়ে এমন একটা চড় মারলো, যা খাওয়ার পর আমার মাথায় চক্কর দেওয়া শুরু হলো। ওই, তোরে কাল আমাদের বাসা থেকে না খেয়ে আসতে বলেছিল কে? আর রাতে না খেয়েছিলিস কেন? আসার আগে আমায় একবার জানিয়ে আসতে পারলি না? কি রে, কথা বল। আমি আগে ভুল করছি, তার জন্য তোর কাছে আমি লজ্জিত। কিন্তু কাল তুই না খেয়ে কেন চলে আসলি? বলে রিহা কান্না শুরু করে দিল। আমি করলাম পিপাকে। রাস্তায় এভাবে বাচ্চারাও তো কান্না করে না, আর ইনি তো দেখি তার থেকে উল্টা। আরে আপু, কান্না করছেন কেন? তুই এখনো আমায় মাফ করতে পারিসনি, তাই এভাবে কাল চলে আসলি। তো এভাবে বলেন কেন? তুই আমায় আপু বলিস কেন? আর আমি তোর ক্লাসমেট, আপনি করে বলিস কেন? কান্না করছে আর বলছে আপু বলবো না। এখন তো কান্না থামান। চল আমার সাথে। এখনই কোনো কথা বলবি না। জানি তোর পড়া আছে, তবুও কিছু বলবি না। আচ্ছা যাবো, আগে বলেন কই? আমাদের বাসায় সবাই কাল রাতে ছিল। এখন চল, গ্রুপ স্টাডি করব। আমি আর রিহা আপু বাসায় এসে দেখি সবাই পড়ছে। সবচেয়ে বড় কথা হলো শাকিল আর টিয়াকে একসাথে দেখে খুব ভালো লাগছে। ওই, কাল রাতে তুই কিছু না বলে চলে গেলি কেন? সানি, এটা কিন্তু আপনি ঠিক করেন। আসলে আপু হঠাৎ করেই শরীর খারাপ হওয়ায় চলে গেছি। আচ্ছা বাদ দেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ফুলটা ঘুরিয়ে দেওয়ার জন্য। এতে ধন্যবাদ কেন? ফ্রেন্ড হিসেবে এতটুকু আমার দায়িত্ব। এরপর কিছুক্ষণ গ্রুপ স্টাডিতে মনোযোগ দিলাম। হঠাৎ দেখি রিহা আপু আমার দিকে তাকিয়ে মিটি মিটি করে হাসছে। আমার সাথে যোগাযোগই হতেই লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেললেন। ব্যাপার কি? বুঝতে পারি না তোমার চোখের ফাঁসান। কেন তাকাও তুমি নীল নয়না? হারিয়ে যাই ওই চোখের চাহনিতে। অনুরোধ, এভাবে কি কিছু লেগে আছে নাকি? কিছু তো খেয়েও আসেনি যে লেগে থাকবে। কিছুক্ষণ পর স্টাডি শেষ করে সবাই উঠে পড়লাম। নি শাকিল, তোরা টেবিলে গিয়ে বস, আমি খাবার দিতে বলছি। আচ্ছা যা, তাড়াতাড়ি খাবার দিতে বল, খিদে লাগছে। একসাথে সবাই খেতে বসলাম। সবাই একে একে বসলো। আমার পাশের সিটটা খালি। কিছুক্ষণ পর রিহা এসে আমার পাশে এসে বসলো। আমরা খাওয়া শুরু করলাম। হঠাৎ মনে হলো কেউ আমার পায়ে কিছু দিয়ে ঠেলছেন। নিচে চেয়ে দেখি রিহা আপু পা দিয়ে ঠেলছেন। আমি কয়েকবার পা সরিয়ে নেওয়ার পরও রেহাই পেলাম না। রিহা আপু মুচকি মুচকি হাসছে। উফ, না পারছে কিছু বলতে, না পারছি সইতে। কিরে সানি, তুই তো খুব ভালো অঙ্ক বুঝিস। আর পারা, আরো ভালো হতে হবে রে ভাই, ভালো হতে হবে রে ভাই। আচ্ছা সানি, তুমি তো আমাদের কলেজ থেকে চলে গেছিলেন, এখন কোন কলেজে? আছি একটাতে। উফ, রিহা আপু পা দিয়ে ঠেলেই যাচ্ছেন। উপায় না পেয়ে আমিও দিলাম এক খোঁচা, আর অমনি রিহা আপু চিৎকার করে উঠলেন। কি রে, কি হলো তোর? আরে কিছু হয় নাই, মনে হয় কেউ চিমটি কাটলো। রিহা আপুর কথা শুনে আমি হেসে দিলাম। রিহা আপু আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন এখনই
মাইর দিবেন। খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে গেল, শুধু হিয়া শাকিল ছাড়া। তোরা গাড়িতে গিয়ে বস, আমি আসছি। এখন আবার কই যাব? যেখানে খুশি। তুই যাবি কি দা? চলেন। আমরা সবাই মিলে গাড়িতে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর রিহা আপু আসলেন। নীল জামাই। রিহা আপুকে একদম নীল পরি লাগছে। নীল জামা, চোখে কাজল। ইস, যদি কালো না হইতাম তাহলে আজকে রিহা আপুকে প্রপোজ করতাম। হাইরে কপাল। শাকিল আর হিয়া সামনে গিয়ে বসলেন। রিহা বসলো আমার সাথে। আমি রিহাকে আর চোখে দেখছি। মাথা আমার সোজা, কিন্তু চোখ হয়ে যাচ্ছে বাঁকা। গাড়ি চলছে তার আপন গতিতে। হঠাৎ করে রিহা আপু আমার কাঁধে মাথা ঝুঁকিয়ে দিলেন। জানালা দিয়ে আসা বাতাসে রিহা আপুর চুলগুলো উঠছে অবাধ্যের মতো। আমার ইচ্ছা করছে রিহার চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিই। তোর চুলের ছাপটা পাগল করে আমায়। মনে হয় হারিয়ে যাই তোরই মাঝে। কিছুক্ষণ পর গাড়ি থামলো পার্কে এসে। রিহা আপু মাথা সরিয়ে নিলেন। হিয়া আর শাকিল নেমে অন্যদিকে চলে গেল। পার্কে আসলাম কেন? অনেক দিন থেকে ঘোরা হয় না, তাই ভাবলাম শাকিল আর হিয়ার সাথে আমিও একটু ঘুরে আসি। তো আমাকে নিয়ে আসলেন কেন? তোকে কিছু বলার আছে, চল ওইদিকে গিয়ে বসি। আমরা একটা বেঞ্চে গিয়ে বসলাম। এখন তোকে কিভাবে কথাটা বলবো বুঝতে পারছি না। পরে বলে ফেলুন, আমাকে বাসায় যেতে হবে। তোকে আমি এমন সময় শাকিল আর হিয়া চলে এলো। কিরে, তোরা এখানে কি করছিস? ওই শালা, তোর আর আসার সময় হলো না, এখনই আসতে হলো? কেন রে, তোরে আবার কি করলাম? কিছু না, চল এখন বাসায় যাই আমাদের। সানি সাহেব নাকি তাড়াতাড়ি চলে যাবেন। হিয়া আর শাকিল যখনই একটুখানি সামনে গেল, তখনই রিহা আমার কাছে চুমু দিয়ে দৌড় দিয়ে চলে গেল। আমি বলদের মতো রিহার দিকে চেয়ে আছি। কি মেয়েরে, পার্কে এতগুলো মানুষের সামনেই চুমু দিয়ে চলে গেল। এর কি লজ্জা শরম নাই নাকি? নাকি রেশনের দোকানে বিক্রি করে দিছে? আমিও গাড়িতে এসে বসলাম। এখন রিহা সামনে গিয়ে বসছে, পিছনে শাকিল আর আমি লুকিং গ্লাসে তাকিয়ে আছি। রিহাও মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে। হঠাৎ করে একটা মুচকি হাসি দিয়ে চোখ মারল। ছেলেদের ঘায়েল করার জন্য মেয়েদের দুইটা মুখ্য অস্ত্র আছে। প্রথম পাকা চোখের চাহনি, তারপর হলো মুচকি হাসি। তার উপরে যদি পাকা দাঁত থাকে তাহলে তো কথাই নেই, একদম কলিজা ছিদ্র করে ফেলে। কিছুক্ষণ পর গাড়ি থেকে নেমে আমি বাসায় চলে এলাম। রিহা গাড়ি থেকে নেমে সোজা ঘরে চলে গেছে, মনে হয় খুব লজ্জা পাইছে। বাসায় এসে ভাবতে লাগলাম, এগুলার মানে কি? রিহা কি আমার প্রেমে পড়ে গেছে? না, আমার এখন আর ভাবলে চলবে না, আমায় ডাক্তার হতেই হবে। তাই ভাবনা চিন্তা ছেড়ে দিয়ে পড়ায় মনোযোগ দিলাম। দেখতে দেখতে পরীক্ষা এসে পড়লো। এই কয়েকদিন প্রায় প্রতিদিনই রিহা আপু আমাদের বাড়িতে এসে আমার খোঁজ দিয়েছেন। পরীক্ষার দিন সকালবেলা আমি সিট খুঁজতে গিয়ে দেখি আমার পিছনেই রিহার সিট। আমাদের কলেজের আমার রোলই সবার শেষে, সেই হিসাবে রিহা পড়েছে আমার পিছে। রিহা আপুর সিটটা আমার পিছনেই। ওয়াও! ওই রিভিশন করতে পারছিলি? ওই এদিকে তাকা। স্যার আসছে, পরে তাকাবো। না, তুই এখনই তাকা। তাকালাম। দেখ তো আমার চোখের কাজলটা ঠিক আছে নাকি। আমি তাকিয়ে আছি রিহার চোখের দিকে। আহ, কি চোখ! হরিণীর চোখের মতো মায়া জড়ানো। চোখের কাজল লেপটে গিয়ে রিহার সৌন্দর্য যেন আরো বাড়িয়ে দিয়েছে। রিহাও আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ কেউ আমার মাথায় টোকা দিল। সামনে চেয়ে দেখি স্যার খাতা দিয়ে দিচ্ছেন। আমি খাতাটা নিয়ে লেখা শুরু করে দিতেই পিছন থেকে খোঁচা শুরু হয়ে গেল। কি রে, কমেন্ট পড়ছে? আপনার? শোন, কিছু না পারলে বলিস, আর আমি না পারলে বলে দিস। আচ্ছা, যা পারেন লিখে ফেলেন, আর আমাকেও লিখতে দেন। আরে শোনা, রাগ করিস কেন? ও চুপ করে লেখা শুরু করে দিল। পরীক্ষা শেষ করে হল থেকে বের হলাম। সারাটা সময় রিহা টর্চার করেছে বলে। নিজের গার্লফ্রেন্ডও মনে হয় এমন করে জ্বালায় না। কি রে, পরীক্ষা কেমন দিলি? আপনারা কেমন দিলেন? ভালোই হয়েছে। রিয়া কই? জানি না, মনে হয় এখনো লিখছে। তুই তো ওর সামনে, তুই বের হয়ে পড়লি, ও এখনো লিখছে। কয়েকটা নাকি বাকি ছিল, আমি সেগুলো বলে দিয়ে চলে আসছি। কিছুক্ষণ পর রিহা আপু বের হয়ে আসলেন। মনে হচ্ছে এক্সাম খুব ভালো হয়েছে। কি রে, এত দেরি হলো কেন? আর বলিস না, 3 নম্বরটা ভুল হয়ে গেছিল। সানি ভুলটা ধরিয়ে দিল, তাই একটু দেরি হলো। বাসায় যা। তুই আর সাকিল চলে যা, আমরা পরে আসছি। আচ্ছা। শাকিল আর রিয়া চলে গেল। আমি আর রিহা রাস্তায় এসে রিক্সা নিলাম। ভাই আমি নেই নাই, রিহা নিশ্চয়। একসাথে এক রিক্সায় এই প্রথম কোনো মেয়ের সাথে উঠলাম। আমার খুব অস্বস্তি লাগছে, আবার ভালোও লাগছে। রিক্সা চলতে লাগলো। রিহার চুলগুলো বারবার আমার মুখে এসে লুকোচুরি খেলছে। মনে হচ্ছে খুব যত্ন নেয় চুলের। আমি অন্যদিকে চেয়ে আছি, আর রিহা আমার দিকে। কোনো এক সময় আমার হাতে রিহার হাতের স্পর্শ পেলাম। হ্যাঁ, রিহা আমার হাত ধরেছে। কখনো বুঝিনি মেয়েদের হাত ধরতে কেমন লাগে। এই প্রথম কারো হাত আমার হাতের উপরে পড়ল। আমি ভালো করে বুঝতে পারছি
রিহা আমায় ভালোবেসে ফেলেছে, আমিও তো রিহাকে যত দেখছি তত ডুবে যাচ্ছি। আমিও ভালোবেসে ফেলেছি রিহাকে, বুঝতে দেওয়া যাবে না। আমি এখনই যদি ওর প্রতি দুর্বলতা প্রকাশ করি তাহলে কখনোই ওকে পাবো না। আগে আমাকে ওর যোগ্য হতে হবে। তারপর কিছুক্ষণ পর রিক্সা একটা শপিং মলের সামনে এসে থামলো। আমরা রিক্সা থেকে নেমে পড়লাম। রিহা রিক্সা মারা বিটিয়ে বলল, আমার সাথে আয়, জানি তোর মনে অনেক প্রশ্ন ফুটছে। ঘুরতে দে, সময় হলে সব ঘোরা থামিয়ে দেব। বলে রিহা মনে প্রবেশ করল। আমিও ওর পিছু পিছু গেলাম। বাবা রে, এত বড় দোকান আমি আর কখনো ভিতর থেকে দেখিনি। বাইরে থেকে কাজে যাওয়ার সময় দু একবার চোখে পড়েছে। এরপর রিহা একটা শার্টের দোকান থেকে কয়েকটা শার্ট নিল। আমাকে একটা নীল শার্ট ধরিয়ে দিয়ে বললেন, যা, এটা পরে আয়। এটা আমার কার জন্য? আমার বয়ফ্রেন্ডের জন্য। দেখতে তোর মতোই, কিন্তু সুন্দর, তাই তোকে নিয়ে আসছি। যা, এখন চেঞ্জিং রুমে গিয়ে চেঞ্জ করে আয়। মুখে বয়ফ্রেন্ডের কথা শুনে আমার কলিজাটা ফেটে গেল। শালার ভাবলাম কি, আর হচ্ছে কি আমারই ভূত। রিহার ব্যাপারে কিছু না জেনেই অমন ভাবতে গেছি। আমি শার্টটা পরে বেরিয়ে এলাম। কালো ছেলেদের নীল শার্ট একদমই বানাই না। তোকে একদম হিরো হিরো লাগছে, তবে শার্টটা আর একটু ব্রাইট হলে আরো ভালো হতো। রিহা আরো কয়েকটা শার্টটা নিলেন। শপিং শেষ করে বেরিয়ে এলাম। এই নে, এগুলো ধর। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। তুই আমি কি করব? তুই কি করবি মানে? এগুলো আমি তোকে গিফট করলাম, আর এটা আমার দেওয়াটা। শাকিল আর হিয়ার বিষয়টা মিটিয়ে দেওয়ার জন্য ওরা তোকে গিফট করেছে। এটা তো ওরাই দিতে পারত। পারতো, কিন্তু আজ ওদের একটু তাড়া আছে, তাই চলে গেল। শোন, কাল এগুলো পরে পার্কে আমার সাথে দেখা করবি। আপনার সাথে দেখা করে কি হবে? আমার সাথে হিয়া, শাকিল ওরাও থাকবে। আচ্ছা, আমি এখন আসি বলে চলে আসলাম। রিহাও চলে গেল। রিহার বয়ফ্রেন্ড আছে, কিন্তু কখনো তো শুনিনি। আর আমার সাথে নিশ্চয়ই তো মাত্র কয়েক মাস হলো। জাস্ট আমি যে কেমন, আজ থেকে সব বাদ। আগে যেমন ছিলাম তেমনই ভালো। কারো মনের খবর নিয়ে আমার লাভ কি? পাশে এসে কাপড়গুলো রেখে একটা ঘুম নিলাম। পরদিন সকালে গোসল করে রিহার মানে সাঁকলে দেওয়া শার্টটা পরে পরীক্ষা দিতে এলাম। রিহা আমার দিকে বানরের মতো তাকিয়ে আছে। এমন হাঁ করে দেখছি কালু আজ নায়কের মতো সেজে এসেছে। অসাম লাগছে তোকে আজ। আল্লাহ জানে কয়টা মেয়ের ঘুম আজ নষ্ট করিস। যার ঘুমের কারণ হতে চাইলাম সেই তো আবার ঘুম কেড়ে নিল। জানি না সে আমার কথা ভাবে কিনা। কিরে, বিড়বিড় করে কি বলিস? কিছুটা, চলুন হলে চাই। কিরে সালিম, একদম নায়কের মতো লাগছে। নতুন শার্ট, কারণ কি? আর এটা তো আপনি নাকি উপহার দিচ্ছেন, রিহা বলল। শাকিল কিছুক্ষণ চুপ থেকে বলল, ও, মনে পড়েছে। আসলে আমি যেতাম তোর সাথে, কিন্তু হিয়া বলল ওর নাকি কাজ আছে, তাই আমিও ওর সাথে চলে গিয়েছিলাম। যাই হোক, অনেক সুন্দর লাগছে। এই হিয়া, এদিকে আসো তো। দেখো তো একে চিনতে পারো কি না? আরে সানি, আজ তো সেই লাগছে। আমার বান্ধবীর চয়েস আছে। আচ্ছা এখন যাই, দেরি হয়ে যাচ্ছে, পরে আবার এক্সাম শুরু হয়ে যাবে। এরপর আমরা যার যার সিটে এসে বসলাম। পরীক্ষা শেষ করে আমি গাছের নিচে এসে দাঁড়িয়ে আছি। এমন সময় একটা মেয়ে এসে আমার সাথে কথা বলতে লাগলো। হ্যালো ভাইয়া, আমি রাইসা। আপনার সাথে কিছু কথা বলতে পারি? জি বলুন। আসলে আমি শাকিলের পরিচিত, একই সাথেই পড়ি। শাকিল আপনাকে দেখে নিয়ে বলল আপনি নাকি খুব ভালো গণিত পারেন। কয়েকদিন পর তো আমাদের এক্সাম। আপনি আমায় কয়েকটা অঙ্ক যদি বুঝিয়ে নিতেন তাহলে অনেক ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আপনি কাল শাকিলের সাথে পার্কে এসে সেখানেই বুঝিয়ে দিব। আপনার ফোন নাম্বারটা কি পেতে পারি? আসলে আপু আমি ফোন ব্যবহার করি না। এমন সময় রিহা এসে হাজির। কিরে রাইসা, তুই এখানে? সানিমের সাথে গণিত নিয়ে একটা কথা বলছিলাম। সানির সাথে কিছু বলতে হবে না, তুই যা এখান থেকে। আর তুই খালি বের হ কলেজ থেকে। মেয়ে দেখলেই কথা বলতে মন চায়। আমি কান্না করতে করতে চলে গেলাম। কেমন মেরে আমাকে ঝাড়ি দিয়ে নিজেই কান্না করে দিল। রিহা কান্না করতে করতে চলে গেল, আমিও বাসায় চলে এলাম। রিহা এমন করলো কেন? মনটা খুব খারাপ লাগছে। কেন জানি রিহার চোখের পানি সহ্য করতে পারি না, খুব মায়া লাগে। পরের দিন আমি একটু তাড়াতাড়ি কলেজে গেলাম। আরও কয়েকজন এসেছে। অনেকক্ষণ পর রিহা, শাকিল, হিয়া আসলো। রিহাকে দেখে মনে হচ্ছে রাতে খুব কান্না করছে, কিন্তু এখন আমাকে দেখে কোনো কথা বললো না। শাকিল এদিকে আসেন তো। বল। রিহাও চলে গেল কেন? সেটা বোঝার ক্ষমতা তোর নেই, আর কখনো হবে না। বলেই চলে গেল, বুঝতে পারলাম না কিছু। হল রুমেও কোনো কথা বললো না। আমি অনেকবার চেষ্টা করলাম কথা বলার জন্য, কিন্তু কিছুতেই কথা বলছে না। পরীক্ষা শেষ হওয়ার পর কালকের মেয়েটা আবার আসলো। রিহার সামনেই কেন যে মেয়েটা আসে আল্লাহ জানে। এইবার রিহা আর কান্না করে চলে গেল না, সোজা আমার কলার ধরে টানতে টানতে বাইরে নিয়ে এলো। শোন, তোর উপরে শুধু আমার অধিকার, আর কারো না। আর কখনো যদি আমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে, কথা তো দূরের কথা, চোখ তুলে তাকাস তাহলে খুন করে ফেলবো। বলেই সিনেমার নায়িকার মতো চলে গেল। আমি তো শালা অবাক।
স্বপ্নে আছি নাকি বাস্তবে কিছুই বুঝতে পারছি না। ওই দাঁড়িয়ে আছিস কেন? পিছু পিছু আয়। সামনে গিয়ে আবার ফিরে এসে বলল। আমিও পিছু পিছু হাঁটতে লাগলাম। কিছুক্ষণ হাঁটার পর রিহা পার্কে এসে ঢুকলো। তুই এখানে দাঁড়া, আমি আসছি। বলে চলে গেল। আমি ভাবছি কি হতে চলেছে। যেই মেয়ে আমাকে সহ্যই করতে পারে না, সে এখন অন্য মেয়ের সাথে আমার সাথে কথা বলা দেখতেই পারে না। বেশ কিছুক্ষণ পর রিহা ফিরে এলো। তারপর হাঁটু গেড়ে জানি না কিভাবে বলবো কথাটা, তবে তোকে না দেখলে আমার ভালো লাগে না। তোকে অন্য কোনো মেয়ের সাথে দেখলে আমার মাথা ঠিক থাকে না। এটাকে যদি ভালোবাসা বলে তাহলে আমি তোকে ভালোবাসি। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। আমি হতবাক। কি হচ্ছে এসব? কি রে, কিছু তো বল। আমি তো দ্বিধায় পড়ে গেলাম। এখন যদি রিহাকে না করি তাহলে উল্টাপাল্টা কিছু করে ফেলবে, পরীক্ষাটাও খারাপ করবে। আপনাকে আমি গ্রহণ করব, তবে আমার কিছু শর্ত আছে। যদি সেগুলো মানতে পারেন তাহলে আমি রাজি। আমি তোর যে কোনো শর্তে রাজি আছি। আগে শুনেন। বল। 1. আপনাকে অনেক ভালো রেজাল্ট করতে হবে। 2. আপনার যোগ্য হলে তবেই আমি আপনার কাছে যাব। এর জন্য কোনো রকম পাগলামি করতে পারবেন না। 3. লাস্ট কোনো রকম রোমান্সে যাওয়া যাবে না। নিয়মিত নামাজ পড়তে হবে আর সুন্নতি বোরকা পড়তে হবে, নিকাব সহ। রাজি? আমি রাজি। ঠিক আছে। বলার সাথে সাথে রিহা আমাকে জড়িয়ে ধরল। এখনই শর্ত ভেঙে ফেললেন? সরি, খুশির কারণে ভুলে গেছি। আজকে প্রথম, তাই মাফ করে দিলাম। এরপর থেকে আর ভুল হবে না। সেদিন একসাথে অনেক ঘুরলাম। সন্ধ্যায় বাসায় এসে পড়তে বসলাম। পরদিন সকালে আমি হেঁটে হেঁটে যাচ্ছি পরীক্ষা দিতে। হঠাৎ আমার সামনে একটা রিক্সা থামলো। রিক্সায় বোরকা পরা একটা মেয়ে বসা। সানি, উঠে আসো। একে আর আমি রিক্সায় উঠবো কেন? আরে বোকারাম, আমি রিহা, উঠে আসো। আমি আর কিছু না বলে রিক্সায় উঠে পড়লাম। রিহা নেমে সরাসরি হলে চলে গেল। শাকিলের সাথেও কথা বললো না। সানি, বোরকাউলিটা কে রে? আরে রিহা কি বলিস? যে মেয়ে জিন্স টপ ছাড়া কিছুই পরতো না, সে আজ বোরকা? আজীব তো। হয়েছে। শাকিল, হিয়া কই রে? জানি না। এমন সময় আরেকটা মেয়ে বোরকা পরে আমাদের সামনে এলো। এটা আমার কে রে ভাই? কিছু বলবেন? কানের নিচে চট দেবো। আমি আপু, তাই না? আজব তো। আপনি আমার সামনে শাকিলকে মারতে চাইছেন? কে আপনি? সানি ভাইয়া, আমি হিয়া। হিয়া, আজকে আপনাদের কি হইলো যে সবাই বোরকা পরে? আর বলবেন না, এগুলো সব রিয়ার কাজ। অবশ্য ভালোই হয়েছে, এতদিন পাপ করেছি, এখন একটু হলেও নিজেকে শুধরাতে পারবো। আচ্ছা চলেন, পরীক্ষা শুরু হয়ে যাবে। এরপর আমরা হলে চলে এলাম। দেখতে দেখতে আমাদের এক্সামও শেষ হয়ে গেল। সেদিনের পর থেকে রিয়া বোরকা পরে হলে আসতো। আমি, হিয়া আর শাকিল ছাড়া কোনো ছেলে বা মেয়ের সাথে কথা বলতে দেখিনি। পরীক্ষার পর আমি আর রিয়া কোচিংয়ে ভর্তি হই। রিয়া ভর্তি হয় অন্য কোচিংয়ে। পড়ার ব্যস্ততায় আমাদের কথা হয় না বললেই চলে। তবু ছুটির দিন আমরা দেখা করি। দেখতে দেখতে আমাদের রেজাল্টের দিন গড়িয়ে এলো। রেজাল্টের দিন আমি মেসেজ হয়ে আছি, খুব টেনশন হচ্ছে। এমন সময় আমার রুমমেট এসে বলল, সারি, নিচে একটা মেয়ে তোকে ডাকছে, তুই রেজাল্ট পাইছস? না, আমার কাছে তো মোবাইল নাই। নিচে গিয়ে দেখ কে। আমি নিচে এসে দেখি রিয়া বোরকা পরে দাঁড়িয়ে আছে। রেজাল্ট কি? ভালোই হয়েছে তোমার। আচ্ছা, রোল বলো। আনসারটি। কিছুক্ষণ পর, এটা কি করেছো তুমি? এত খারাপ রেজাল্ট কেউ করে? কেন, কি হয়েছে? দুইটাতে ফেল। রিহার কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মনের অজান্তে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আরে পাগল, তুমি অনেক ভালো রেজাল্ট করেছো। কথাটা শুনে আমি রিহাকে জড়িয়ে ধরলাম। রিহাকে আজ খুব আপন মনে হচ্ছে। আরে পাগল, ছাড়ো, লোকজন দেখছে তো। আমি রিহাকে ছেড়ে দিলাম। চলো, আজকে তোমাকে নিয়ে ঘুরবো। ওই যাব। চলো দেখি কোথায় যাওয়া যায়। আচ্ছা চলো বলে আমি রিহা বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ ঘোরাফেরা করে মেসে চলে এলাম। এর কিছুদিন পর ভর্তি পরীক্ষা শুরু হয়। রিহা একটা ভার্সিটিতে চান্স পায় আর আমার চান্স হয় মেডিকেলে। চাচার এই উপকারের কথা আমি কোনো দিনও বলতে পারবো না। চাচার জন্যই আজ আমি ডাক্তারিতে চান্স পেয়েছি। এরপরে আস্তে আস্তে আমার সাথে রিহার দূরত্ব বাড়তে থাকে। কোচিং করা অবস্থায় তবুও দেখা হইতো, কিন্তু এখন আর দেখা হয় না। ইদানিং রিহার কথা খুব মনে পড়ছে, তাই বাসায় আসলাম। বাসায় এসে দেখি মা রান্না করছে। আরে সানি, তুই হঠাৎ? মা কেমন আছো? আমি তো ভালাই, তোর কি খবর? মা বলোই, রিহা আইছিল? না তো, রিহা তুই যাওয়ার পর আর আয়ে নাই। আচ্ছা, খাবারটাও খুব খিদা লাগছে। আমি খাওয়া দাওয়া করে বিকালবেলা বের হলাম। এলাকার রাস্তায় দেখি শাকিল আর কয়েকজন বসে আছে। আমি তাদের কাছে গেলাম। আরে ডাক্তার, তুই কবে ডাক্তার হতে পারলাম কই, এখনো তো শেষ হয় নাই। আসলি কবে? এই তো কিছুক্ষণ আগে। বলতে পারিস রিহা কই? রিহার কথা শুনে শাকিল চুপ করে গেল। কিরে বল। জানি না রে, কিছুদিন আগে শুনেছি ওর আব্বু নাকি বদলি হয়ে গেছে, তাই এখানে আর থাকে না। ওর ভার্সিটিতে গিয়ে খোঁজ নিয়েছিলিস? ওই তো চট্টগ্রাম ভার্সিটিতে আছে, আর আমি ময়মনসিংহ মেডিকেলেতে। তো কিভাবে খোঁজটা পাই বল? আচ্ছা বাদ দে, ইয়ার খবর কি? চলছে। তোর খবর কি সেটা বল। কি করছিস এখন? এখানেই লেখাপড়া করছি।
চল হিয়ার সাথে দেখা করাই। চল তার আগে গ্যারেজে গিয়ে চাচার সাথে দেখা করে আসি। আচ্ছা চল। এরপর আমি আর শাকিল গ্যারেজে আসলাম। এসে দেখি চাচা সেই আগের চেয়ারটাতেই বসে আছে। চাচা কেমন আছে? আরে শুনি, তুই কবে আসলি? এতদিনই আমার কথা মনে পড়লো। চাচা মনে তো পড়ে, কিন্তু চাইলে তো আর আসতে পারি না। তোর আর কতদিন আছে? আর 2 বছর লাগবে। ভালো করে পড়িস, দোয়া করি অনেক বড় হ। চাচা সবকিছু আপনার জন্য সম্ভব হয়েছে। আপনি না থাকলে আমি কখনো এত দূরে আসতে পারতাম না। আরে বাচ্চা, মেধা তো টাকা আমার, টাকা তো অনেক কমিয়েছি, আমার ছেলে মেয়ে নাই, খাবে কে? আচ্ছা চাচা এখন যাই, পরশুদিন চলে যাবো আবার। এরপর আমি আর শাকিল চললাম হিয়ার সাথে দেখা করার জন্য। হিয়ার বাবা খুব ধনী। শাকিল সরাসরি হিয়ার বাসায় ঢুকলো। আমিও ওর পিছু পিছু গেলাম। ভিতরে গিয়ে দেখি হিয়ার মা আর হিয়া বসে আছে। অবশ্য হিয়ার মা আমায় চিনে না। আমি হিয়ার মাকে সালাম দিলাম, আর হিয়া হা করে তাকিয়ে আছে। করে আছেন কেন? দেখছি সূর্য আজ কোন থেকে উঠলো। তো ডাক্তার সাহেব, আপনি এতদিন পর? হ্যাঁ, পড়ালেখায় অনেক বিজি, তাই বাসায় তেমন একটা আসা হয় না। আর কতদিন লাগবে শেষ হতে? আর 2 বছর। আপনি কি করতেছেন? কি আর করবো, হাজব্যান্ড টু ওয়াইফ একই সাথে অনার্স করছি। হাজব্যান্ড ওয়াইফ মানে? আপনি চলে যাওয়ার পর বাবাকে আমাদের বিষয়টা বল, কিন্তু বাবা রাজি হয়নি প্রথম। পরে রিহা এসে আপুকে বোঝায়। এর কয়েকদিন পর আমাদের বিয়ে হয়। তার মানে আমি দাওয়াত হতে বলছি তো? আপনার তো কোনো খবরই পাইনি আমরা। আচ্ছা, আপনি কোন বিষয়ে ডাক্তারি করছেন? কার্ডিওলজিস্ট। ওয়াও, তার মানে হৃদয় ডাক্তার। বলে হিয়া আর শাকিল হাসতে লাগলো। আচ্ছা হিয়া, রিহার কোনো খবর বলতে পারবেন? আমার কথা শুনে হিয়া চুপ হয়ে মাথা নিচু করে ফেললো। কি হলো প্লিজ কথা বলুন। কিন্তু কোনো কথা বলছে না, মনে হচ্ছে কান্না করে দিছে। তারপর চোখ মুছে বলল, শাকিল, তুমি সানি ভাইয়াকে নিয়ে ছাদে যাও, আমি আসছি। বলে অন্য রুমে চলে গেল। আমি শাকিলের পিছু পিছু ছাদে আসলাম। শাকিল কি হয়েছে প্লিজ বল। একটু অপেক্ষা কর, পরে জানতে পারবি। কিছুক্ষণ পর হিয়া আসলো, হাতে একটা কাগজ। এই নেন, রিয়া এই চিঠিটা আপনাকে দিতে বলেছে। আমি চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করলাম। চিঠিটা পড়ার পর মনে হচ্ছে আমার কলিজাটা কেউ টেনে ছিঁড়ে ফেলছে। এ হতে পারে না, রিয়া আমার সাথে এমন করতে পারে না। রিয়া যে আমায় কথা দিচ্ছে আমায় ছেড়ে কখনো যাবে না, তাহলে আজ কেন চলে যেতে চাচ্ছে? প্রিয় সানি, যখন তুমি এই চিঠিটা হাতে পাবে তখন হয়তো আমি আর এই পৃথিবীতে থাকবো না। খুব ইচ্ছা ছিল তোমার হাতে হাত রেখে বাকি জীবনটা কাটিয়ে দেব, তোমার বুকে মাথা রেখে তোমার অনুভূতির ভাগিদার হব, কিন্তু আল্লাহ হয়তো আমার কপালে সেই সুখ রাখেন। আমি সত্যি তোমায় খুব ভালোবাসি। ডাক্তার বলেছে আমি মাত্র কয়েকদিনের সদস্য এই দুনিয়ার, আর কিছু লিখতে পারছি না। যদি পড়ো আমার কবরের পাশে এসে একটু দোয়া করে যেও। ইতি রিয়া। মনে হচ্ছে নিজের নামটাও লিখতে পারিনি। হিয়া আপু এটা হতে পারে না, আমি পারবো না রিয়াকে ছাড়া বাঁচতে। প্লিজ কিছু একটা করুন। আমার কান্না দেখে হিয়া আর শাকিলও কান্না করছে। আকাশটা আজ খুব ভারী মনে হচ্ছে। আজ হয়তো সে নিজেও খুব দুঃখী, কাউকে হারানোর শোকে একটু পর হয়তো অঝরে বর্ষণ করে বুঝিয়ে দিয়েছে হারিয়ে গেছে সে। তখন হাজার কেঁদেও কোনো লাভ হবে না। আমি এখনই রিয়ার কাছে যাব। বলতে পারেন কই আছে? ওরা এখন ময়মনসিংহতে আছে। আমি কেমন ছেলে, নিজের ভালোবাসাকে ধরে রাখতে পারছি না। তাহলে কি হবে আমার ডাক্তার হয়ে? আমি যেখানে পড়ি সেখানে থাকার পরও কেন খুঁজে পেলাম না? আমি এখনই যাব। প্লিজ ওর বাসার ঠিকানাটা দেন। চলুন, আমি চিনি ওদের বাসা, আমিও যাব। এরপর সবাই বেরিয়ে পড়লাম রিহার বাসার উদ্দেশ্যে। রাস্তা যেন শেষ হতেই চাচ্ছে না। মনে হচ্ছে বিপদের সময় সবই কিছু বেড়ে যায়। যেমন আজ বেড়ে গেছে পথের দূরত্ব। কিছুক্ষণ পর আমরা রিহার বাসায় এসে পৌঁছালাম। ভিতরে গিয়ে দেখি রিহার আম্মু সোফায় বসে কান্না করছে। আন্টি রিহা কই? তোমার বিয়ের কথা মনে বলো? আন্টি এখন কথা বলার সময় নাই, তাড়াতাড়ি বলুন রিহা কই? রিয়া ময়মনসিংহ দেখি করে ভর্তি, হয়তো তোমাকে শেষবার দেখাচ্ছিলেন, আল্লাহ ওকে বাঁচিয়ে রেখে। আমি আর দেরি না করে তাড়াতাড়ি হসপিটালে চলে আসলাম। এখানে সব আমার চেনা। রিসেপশনে গিয়ে রিহার নাম জিজ্ঞেস করতে বলে দিল। আমি দৌড়ে রিহার কেবিনে গেলাম। গিয়ে দেখি রিহার মুখে অক্সিজেন মাস্ক লাগানো। রিহার পাশে স্যার দাঁড়িয়ে আছে। আমি রিহার কাছে যেতেই রিহার আপ্পু বের হয়ে গেলেন। আমি রিহাকে বিরক্ত না করে ওর পাশে বসে রইলাম। কিছুক্ষণ পর রিহা চোখ খুলল আর আমাকে দেখার সাথে সাথে মাস্ক খুলে জড়িয়ে ধরল। ভাবতে পারিনি মরার আগে তোমাকে দেখতে পাবো। প্রত্যেক দিন দোয়া করতাম যেন মৃত্যুর কিছুক্ষণ আগে তোমার সাথে দেখা হয়। আল্লাহ আমার কথা শুনছেন। এখন তোমার বুকে মাথা রেখে আমি মরতে পারবো। তোমার কিছুই হবে না পাগলি, আমি আছি তো। আমার জীবন থাকতে তোমার কিছু হবে না। তুমি শান্ত হয়ে মাস্ক পরে শুয়ে থাকো, আমি তোমার কাছেই আছি। কিছুক্ষণ পর ডাক্তার এসে রিহাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। ওর আগে রিহা খুব কান্না করেছে। সানি, তুমি আমাকে কখনো ভুলে যেও না। তোমাকে ভুলার মতো ক্ষমতা আমার নাই। দেখো তুমি ভালো হয়ে যাবে। আস্তে আস্তে রিহা হারিয়ে গেল ওটিতে। প্রায় 4 ঘন্টা পর ডাক্তার বের হয়ে আসলো। আমি ডাক্তারের কাছে গিয়ে বললাম, স্যার রিহা কেমন আছে?
সরি, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু বাঁচাতে পারবে। ডক্টরের কথা শোনার পর আমার কি হয়েছিল মনে নাই। জ্ঞান ফেরার পর দেখি আমি কেবিনে শুয়ে আছি, পাশে হিয়া আর শাকিল। কিরে তোরা এখানে কেন? আর আমি বা কোথায়? তুই এখনো হসপিটালে? আমি এখানে কিভাবে এলাম? আর রিহা কই? রিহা মারা গেছে। সেদিন তুই ওর মৃত্যুর কথা শুনে সেন্সলেস হয়ে কুয়ায় চলে যাস। আজ 1.5 বছর পর তোর জ্ঞান ফিরল। আস্তে আস্তে আমার সব কিছু মনে পড়তে লাগলো। হয়তো চোখের পানি শুকিয়ে গেছেন, হয়তো বা নির্বাক হয়ে গেছি। কি ভাগ্য আমার, ভালোবাসার মানুষটার জানাজাটাও দিতে পারলাম না। হসপিটাল থেকে ছাড়া পেলাম। রিহা মারা যাওয়ার 1.5 বছর পর ওর কবরের পাশে এলাম। কেমন আছো তুমি? ভয় করে না একা থাকতে? তুমি তো বলতো আমায় ছেড়ে থাকতে পারবা না, এখন কিভাবে পারছো? মৃত্যুকে একটা আমি দাঁড়িয়ে আছি, সময় চলছে তার আপন গতিতে। বিকেল পেরিয়ে সন্ধ্যা, সবকিছু নিয়তির খেলা।